হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমি ম্যাথের 6 নম্বর প্র্যাকটিস সেট এনেছি এবং আজকে আমি অনেকের কোয়ারি আছে যে ম্যাথ পেডাগজি কীরকম কোয়েশ্চেন আসে বা কিভাবে সেটা সলভ করব। অনেকে এটাও বলছে যে দেখে যেন মনে হচ্ছে যে 4টে অপশনের মধ্যে 2টো ঠিক বা 3টে ঠিক, তো সেক্ষেত্রে কিভাবে বেছে নেবে, তার জন্যই তোমাদের লাগবে প্র্যাকটিস। যদি কনফিউশন থাকে, আজকে আমি 5টা ম্যাথ পেডাগজির কোয়েশ্চেন করাবো, সেগুলো দেখার জন্য অবশ্যই লাস্ট অবধি ভিডিওটা দেখবে। চলো আমি তাহলে স্টার্ট করছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, দেখো এখানে ডেসিমাল ফ্র্যাকশনের একটা প্রবলেম দিয়েছি প্রথমেই, এরপরেও আরও দুটো দিয়েছি। তার কারণ এই যে প্রবলেমগুলো এগুলো কিন্তু সিটেট এবং যে কোনো টেট এক্সামে খুব আসে, কারণ এগুলো 7-8-এ আছে, 7-8 না 6-7-এ আছে সিলেবাসে। তো এই প্রবলেমগুলো কিন্তু দশমিক ভগ্নাংশের তোমরা পাবেই, একটা বা দুটো বা তিনটেও পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো চলো এটা সলভ করি। দেখো কি দেওয়া আছে, 101 পূর্ণ 27 বাই, দেখো একের পিঠে কটা শূন্য আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা শূন্য আছে। তো এটা আমরা কিভাবে সলভ করব? দেখো যে কোনো প্রবলেমে যদি এরকম থাকে, ধরো 7 পূর্ণ 1-2, এটার অর্থ কি 7 প্লাস 1-2, মানে এই যে 1-2টা কি আছে, প্লাস অবস্থায় আছে। তো এখানে আমরা কি করব, 101-এর সাথে এই যে এত বড় একটা সংখ্যা গুণ করে তারপর 27 যোগ করে অ্যান্সার বসাবো? সেরকম কি এটাকে কি করতে হবে, দশমিকে আমাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে? দশমিকে কনভার্ট করতে হবে। তো সেটা কিভাবে করব, দেখো এটা ইকুয়াল টু কি হবে, 101 প্লাস এখানে হচ্ছে 27 বাই, এইভাবে লিখতে পারি। এবার 27কে যদি আমরা ভাগ করি, দেখো কি হবে, 101 প্লাস 0.3টে শূন্য, তারপর 27, যেহেতু একের পিঠে 5টা শূন্য, দশমিকের পরে 5টা সংখ্যা থাকতে হবে, ঠিক আছে? তাহলে এটা সলভ করলে আমরা পেয়ে যাচ্ছি 101.00027, ঠিক আছে? কোনটা হবে অ্যান্সার? অপশান সি হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট বলছে নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম? আচ্ছা দেখো তো এখানে যে অপশানে দেওয়া আছে ভগ্নাংশগুলো, এগুলো কি? এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা দেখতে পাবে লব বা যেটাকে আমরা বলি নিউমেরেটর গ্রেটার দ্যান হর, আমরা ইংলিশে বলি ডিনোমিনেটর, তাই তো? তো এই যে লব সবসময় দেখছি হরের চেয়ে বেশি, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? ইমপ্রপার ফ্র্যাকশন বা আমরা এটাকে বলতে পারি অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। তো দেখো অপ্রকৃত ভগ্নাংশ যখন হবে তখন কি হয়, যেই ক্ষেত্রে লবের সংখ্যাটা বেশি, ঠিক আছে? আবার আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে প্রত্যেকটা ভগ্নাংশতে কি আছে, লব এবং হরের মধ্যে ডিফারেন্সটা দেখো 1, লব আর হরের মধ্যে ডিফারেন্স 1। তো যখন লব অ্যান্ড হরের মধ্যে ডিফারেন্স 1 হবে তখন আমরা একটাই প্রসেস ফলো করব। যখন অপ্রকৃত ভগ্নাংশ হবে, ইমপ্রপার ফ্র্যাকশন হবে, তখন যে ক্ষেত্রে লবের মানটা বেশি সেটাই হবে ক্ষুদ্রতম। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে 6/5, এটাই ক্ষুদ্রতম হবে, ঠিক আছে? যদি দেখো কারণ হিসেবে জানতে চাও, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, ধরো 6/5, এইটা 6টা সবচেয়ে বেশি, তাই আমি এটা নিলাম। এটাকে যদি আমরা ভাগ করি 6কে, 5-একে 5, 6, তাহলে 1 পূর্ণ 1/5 পাবো। অন্যদিকে 3-2, এইটা হচ্ছে সবচেয়ে ছোট চোখে দেখে মনে হচ্ছে, তো 3-2, 3কে 2 দিয়ে ভাগ করলে দেখো আমরা দেখতে পাবো 1, তাহলে 1 পূর্ণ 1/2, মানে দেখো 1 পূর্ণ, এটা তো থাকছেই দুটো ক্ষেত্রেই, আর এখানে পাচ্ছি 2/1, এখানে পাচ্ছি 5/1, তাহলে কোনটা বড়, 2/1 বড় না 5/1 বড়? ডেফিনেটলি 1 পূর্ণ 1/2 এটা বড় হবে। তার মানে 3/2 এটা কি, এটা হয়ে যাবে বৃহত্তম ভগ্নাংশ, আর এটা হয়ে যাচ্ছে কি, ক্ষুদ্রতম, ঠিক আছে? তো এই যে পোর্শনটা আমি দেখালাম সেটা বোঝানোর জন্য, এটা কিন্তু সলভ করে দেখতে বলছি না। বা যে জানবে না যে এক ডিফারেন্স যখন হবে লব আর হরের মধ্যে, তখন আমরা এইরকম একটা রুল অ্যাপ্লাই করতে পারি যে ইমপ্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে, যে ক্ষেত্রে
লবের মান বেশি সেটা ক্ষুদ্রতম হবে, এটা যদি না জানা থাকে তখন তারা এই প্রসেসে করে দেখতে পারে যে ভাগ করলে কি হচ্ছে, বা অনেকদিন বাদে যারা আবার ম্যাথে কামব্যাক করবে তাদের ক্ষেত্রে এটা প্রবলেম হবে, কিন্তু এই নিয়মটা জেনে রাখো, এতে তোমাদের সময় বাঁচবে। নেক্সট দেখো কি কি দেওয়া আছে, 5/8, 3/4, 13/16 এবং 7/12 এর মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশ। দেখো এর মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশ, এখানে আমরা ক্ষুদ্রতম বৃহত্তম কিভাবে করব, এখানে প্রত্যেকটা কি আছে, প্রত্যেকটা এখানে প্রকৃত ভগ্নাংশ 1 নম্বর পয়েন্ট। সেকেন্ডলি এখানে কিন্তু ডিফারেন্সটা ডিফারেন্ট, লব আর হরের মধ্যে ডিফারেন্সগুলো দেখো ডিফারেন্ট আছে, তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে করব, একটা প্রসেস আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা হরগুলোকে সমান করে দিতে পারি প্রত্যেকটা ক্ষেত্রে, দেন আমরা কম্পেয়ার করতে পারি, সেটা একটা প্রসেস। আবার আর একটা প্রসেস যেটা আমি বলবো এক্সামে করতে, দেখো এভাবে লিখে নেবে 5/8, 3/4, ঠিক আছে, 5/8, 3/4, তাহলে এবার এখানে মাল্টিপ্লাই করব, 4 আর 5 মাল্টিপ্লাই করে লিখবো 20, 8 আর 3 মাল্টিপ্লাই করে 24, ঠিক আছে। এবারে এদের মধ্যে আমাদের ক্ষুদ্রতম চেয়েছে, তাহলে 3 এর 4 এটাকে বাদ দিয়ে দেবো, 5 এর 8 হবে ক্ষুদ্রতম, 20 যেহেতু মানটা কম, এদের মধ্যে 5 এর 8 ক্ষুদ্রতম, 3 এর 4 আর 5 এর 8 এর মধ্যে, তাহলে 5 এর 8টা নিয়ে নিলাম, 5 এর 8 আর নেব কি 13/16, 13/16 দিয়ে আবার সেম ভাবে মাল্টিপ্লাই করব, কিরকম 5 আর 16 গুণ করে 80, 8 আর 13 গুণ করে দেখো পেয়ে যাচ্ছি 104, ঠিক আছে। তার মানে এদের মধ্যে কে ক্ষুদ্রতম, 5 এর 8 আবার ক্ষুদ্রতম পেলাম। এবার 5 এর 8 আর 7 এর 12, 5 এর 8 আর 7 এর 12 গুণ করব, দেখো তাহলে 5 12 পেয়ে যাচ্ছি 60, 8 আর 7 যোগ করে পেয়ে যাচ্ছি 56, ঠিক আছে। তাহলে এদের মধ্যে আবার ক্ষুদ্রতম কে, 7 8 56 পাচ্ছি, তাহলে এদের মধ্যে আবার ক্ষুদ্রতম হয়ে যাচ্ছে 7 এর 12, ঠিক আছে। এইভাবে করতে হবে। এবার তোমরা যদি বলো যে না এটা যদি ভুলে যাই বা কি হবে, এইভাবে না করে অন্য কোনো প্রসেস আছে, আছে যেটা আমরা স্কুল লেভেলে করে এসেছি, যেমন 5 এর 8, 3 এর 4, 13 এর 16, 7/12, কি করব, প্রত্যেকটা ক্ষেত্রে হরকে সমান করব। হরকে সমান করার জন্য কি করতে হবে, দেখো 8, 4, 16, 12 এদের এলসিএম নেব, এদের এলসিএম কি হবে, লসাগু, লসাগু কি হবে 48, তাহলে 48 করার জন্য ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 12 ইন্টু 12, ঠিক আছে, ইন্টু 3 ইন্টু 3, এখানে ইন্টু 4 ইন্টু 4, তাহলে এটা হয়ে যাচ্ছে 30/48, 36/48, এখানে হয়ে যাচ্ছে দেখো 39/48, এখানে হয়ে যাচ্ছে 28/48, তাহলে দেখো লব কোনখানে সবচেয়ে কম, এটাতে কম, 7 এর 12, কিন্তু এই এক প্রসেস কি তোমরা করবে এক্সামে, আমি সবসময় প্রেফার করব এই প্রসেসটাই তোমরা ফলো করবে। নেক্সট দেখো একটা সুদের অঙ্ক, কি বলছে, আসল এবং সুদ আসলের 1 বছরের অনুপাত 16:17, বার্ষিক সুদের হার কত, দেখো ভীষণ সোজা, দেখো তো চেষ্টা করে পারা যায় কিনা। দেখো এটা কি হবে বলেছে, দেখো আসল, আসল এবং সুদ আসল, আসল এবং সুদ আসলের 1 বছরের অনুপাত, দেখো আসল এবং সুদ আসলের 1 বছরের অনুপাত মানে একটা যদি 16 হয় আর একটা 17, আসল যদি 16 হয় সুদ আসল কত হবে 17, তার মানে সুদ প্লাস আসল 17, মানে এর অর্থ কি সুদ কত, সুদ হয়ে যাবে 17 - 16 মানে 1 ইউনিট সুদ, তাহলে বার্ষিক সুদের হার কত হবে, খুব ইজি, আসল যদি 16 হয় তাহলে 16 ইউনিটে আমরা দেখতে পাচ্ছি 1 ইউনিট সুদ, ঠিক আছে। তাহলে 100-এ কত সুদ হবে, তাহলে 100-এ খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলবো, দেখো 100/16, এটা হয়ে যাবে 6 হোল 1/4%, ঠিক আছে। দেখো কত ইজিলি এটা আমরা সলভ করে দিলাম, বোঝা যাচ্ছে। চল নেক্সট, এরপর বলছে 570 টাকা এ বি এবং সি এর মধ্যে ভাগ করতে হবে, ঠিক আছে, যাতে তাদের শেয়ার কোন অনুপাতে থাকে, এ বি সি এই অনুপাতে থাকে, বি এর নিজ নিজ শেয়ার কত, আচ্ছা তাহলে দেখো এ বি সি এদের শেয়ারের অনুপাতটা দিয়েছে 1/3, 1/5, 1/10, এই অনুপাতে থাকবে।
এবার 570টাকে এদের মধ্যে ভাগ করতে হবে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের সরল অনুপাতে আনতে হবে। ঠিক আছে, এটাকে আমরা কিসে কনভার্ট করব, সরল অনুপাতে, নইলে তো পারবো না করতে। সরল অনুপাতে কনভার্ট করার জন্য 3, 5, 10 এদের লসাগু লাগবে আমাদের, এবং সেটা দিয়েই মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখো 3, 5, 10 এদের লসাগু কত হবে, 30। ঠিক আছে, 30 হবে। তাহলে এখানে 30 দিয়ে আমি মাল্টিপ্লাই করলে সরল অনুপাত পেয়ে যাব 10:5 কত হচ্ছে, 10:6:3। তাই তো, এটা হচ্ছে সরল অনুপাত। এবার বলছে বি এর নিজের শেয়ার। তাহলে বি এর শেয়ার 6 অনুপাতে আছে। তাহলে বি এর শেয়ার কিভাবে পাবো, 6 বাই এটা টোটাল আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, এটা টোটাল যোগ করে আমরা কত পাবো, 19। দেখো 10 + 6 + 3 19। তাহলে 6/19 ইন্টু 570। ঠিক আছে, তাহলে এটা 3 দিয়ে কাটছে 0, তাহলে শেয়ারটা হয়ে যাবে 180 টাকা। ওকে, 180 টাকা আমরা পাচ্ছি শেয়ার। চলো নেক্সট। বলছে যদি দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হয়। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বলেছে, তাহলে তাদের পরিসীমার অনুপাত কত? আচ্ছা দেখো, কোনো একটা বর্গক্ষেত্র মানে তার 4টি বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তাহলে এখানে দুটো বর্গক্ষেত্র আছে, আমি ধরে নিলাম একজনের বাহুর দৈর্ঘ্য L1 আর একজনের L2। ঠিক আছে, তাহলে এখানে বলেছে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তার মানে L1 স্কোয়ার হবে এটার বর্গক্ষেত্র এবং এটার বর্গক্ষেত্র হবে L2 স্কোয়ার। এবার এদের অনুপাত বলেছে 4:9। ঠিক আছে, তাহলে এদের দেখো L1:L2 আমরা যদি করি তাহলে কি হয়ে যাবে, এইগুলোর স্কোয়ার রুট নিলে কি হবে, 2:3। তার মানে L1 পাচ্ছি 2, L2 পাচ্ছি 3। এবার আসছে এদের পরিসীমার অনুপাত। তাহলে পরিসীমা কি হবে, ইন্টু 4 করে করতে হবে। তাহলে 4L1:4L2 করলে কি হবে, 2 × 4 = 3 × 4। ওকে, দেখো তাহলে পেয়ে যাচ্ছি 8:12, মানে এখানে সরল অনুপাতে করলে আমরা পাবো 2:3। ঠিক আছে, এটা আমি জাস্ট মানে করলাম বলে দেখালাম। ঠিক আছে, এটা নইলে আমরা কি জানি যে অনুপাতকে আমরা যেটা দিয়েই গুণ করি কেন, অনুপাতটা সেটাই থাকবে। অনুপাতের দুটো সংখ্যাকে আমরা যেটা দিই, সেই জন্য এই যে পার্টটা, এটা অ্যাকচুয়ালি আমাদের করার কোনো দরকার নেই। আমি এটা শুধু করে দেখালাম যে এইভাবে করতে হবে। যেহেতু আপার প্রাইমারিতে অনেকে ম্যাথ অনেক দিন বাদে 10 বছর, 11 বছর, 12 বছর বাদে আবার নতুন করে করছে, সেই কারণে আমি এইভাবে এটা দেখালাম। কিন্তু কি এই পার্টটা আমাদের করারই দরকার নেই। L1:L2 যেটা বেরোবে সেটাই হবে অনুপাত, তাই না? তার কারণ এখানে তো আমি অনুপাতকে 4 দিয়ে গুণ করলে আমার সেম থাকছে জিনিসটা, সরল অনুপাতে করলে তো আমার 2:3 আসবে। ওকে, চলো নেক্সট। দেখো, একটি মোটর বোট এবং একটি স্রোতের গতির অনুপাত 4:8। দেখো, তাহলে আমি যদি ধরে নিই বোটের গতি b এবং স্রোতের গতি হচ্ছে s, বোটের গতি b এবং স্রোতের গতি s, তাহলে এখানে অনুপাত দিয়েছে b/s = 40/8। এবার বলছে বোটটি 6 ঘন্টার মধ্যে স্রোতের অনুকূলে। আচ্ছা দেখো, কোনো বোট, একটা জিনিস আমি এখানে একটু বলে দিই, বোটটা ধরো স্থির জলে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, স্থির জলে এর বেগ b, এবারে এটা স্রোত এইদিকে যাচ্ছে, স্রোতের বেগ s। তাহলে স্রোতের অনুকূলে এই কথাটার অর্থ হলো স্রোতের গতি যেই দিকে, নৌকাটা সেই দিকেই যাবে। তাহলে এর যে একটা নেট যে গতি প্রাপ্ত হবে নৌকাটার, সেটা কি হয়ে যাবে, b+s। কখন, যখন বোটটা স্রোতের অনুকূলে যাবে তখন। কিন্তু যদি এরকম কেস হয়, দেখো যে বোটটা স্রোতের বিপরীতে গেল, ঠিক আছে, ধরো নৌকাটা গেল এবং তারপর ফিরে এলো, যখন ফিরে আসবে তখন কি হবে, স্রোতের বিপরীতে আসবে, তখন তাহলে ভেলোসিটিটা কি হবে, b-s। ঠিক আছে, এই কনসেপ্টটা আমাদের ধরে চলতে হবে। যখন স্রোতের অনুকূলে যাচ্ছে সেটাকে আমরা বলি ডাউনস্ট্রিম, মানে যেদিকে স্রোত সেদিকে নৌকো যাচ্ছে। আর যখন ফিরে আসছে সেটাকে আমরা বলে থাকি আপস্ট্রিম, মানে স্রোতের
বিপরীতে যাচ্ছে, স্রোতের বিপরীতে যাচ্ছে। ঠিক আছে, তো এইখানে আমি ভেলোসিটিটা ডাউন স্ট্রিমে যখন যাবে আমি এটাকে ভিডি ধরে নিচ্ছি, ডি ফর ডাউন স্ট্রিম। আর যখন স্রোতের অনুকূলে ফিরে আসছে তখন আমি এটাকে ধরে নিচ্ছি ভি ইউ, ইউ ফর আপস্ট্রিম, মানে স্রোতের প্রতিকূলে যাচ্ছে। এটা অনুকূলে আর এটা প্রতিকূলে। ঠিক আছে, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবারে চলো তাহলে অঙ্কেতে ফিরে আসি। কি বলছে যে বোটটি 6 ঘন্টায় স্রোতের অনুকূলে যায়। তাহলে যে ডিস্টেন্সটা যাচ্ছে সেই ডিস্টেন্সটাকে যদি ধরে নিই ডি, ডিস্টেন্সটাকে ধরে নিচ্ছি ডি। ঠিক আছে, ডিস্টেন্সটাকে ধরে নিলাম ডি। ওকে, তাহলে দেখো ভিডি কি হবে, ভিডি হবে ডি বাই 6, তাই না? কারণ স্রোতের অনুকূলে 6 ঘন্টায় যাচ্ছে বোটটা, তাহলে 6 ঘন্টায় যদি ডি ডিস্টেন্স যায় তাহলে 1 ঘন্টায় যতটা যাবে সেটাই হবে বেগ, স্রোতের অনুকূলে বেগ। ওকে, আবার এদিকে ভি ইউ তাহলে কি ধরে নেব, বলেছে কত সময়ে মোটর বোটটি ফিরে আসবে, ধরে নিই এই সময়টা হচ্ছে তোমার টি, টি। ঠিক আছে, তাহলে ডি, ডি বাই টি হবে, এটা ডি বাই টি। স্রোতের আমাদের এই টি এর মানটাই এখানে ক্যালকুলেশন করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো তাহলে এবার আমরা অঙ্কেতে ফিরে যাই। তাহলে এখানে আমরা কি দেখলাম, দেখো ভিডি বাই ভিইউ যদি করি, ভিডি বাই ভিইউ ইকুয়াল টু পেয়ে যাব ডিডি কেটে যাবে। ঠিক আছে, এই দুটো বাই করলে আমার কি চলে আসবে, টি বাই, দেখো এখানে চলে আসবে টি বাই কত আসছে, ভিডি বাই ভিইউ করলে এখানে আমরা পেয়ে যাব টি বাই ডিডি কেটে যাচ্ছে, এটা তাহলে হয়ে যাবে 6। ঠিক আছে, এই দুটোকে দেখো ভাগ করলাম 1 আর 2। ঠিক আছে, টি বাই 6। এবারে ভিডি বাই ভিইউ কি হবে, ভিডি মানে বি প্লাস এস, এখানে আমরা বি আর এস কত পেয়েছি 40 আর 80, তাহলে বি প্লাস এস বাই বি মাইনাস এস, স্রোতের প্রতিকূলে বেগটা কত ভিইউ বলেছিলাম বি মাইনাস এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে টি বাই 6। দেখো এবারে কি সুন্দর সলভ হয়ে যাবে, অর 40 প্লাস 8 বাই 40 মাইনাস 8 ইকুয়াল টু টি বাই 6। ওকে, তাহলে অর টি বাই 6 কত পাবো, দেখো 48 বাই 32। ঠিক আছে, পাচ্ছি তো 48 বাই 32। ওকে, এবারে কাটাকাটি করা যাক, 12 4 32, 4 3 12, এদিকে 2 3 6। ঠিক আছে, তাহলে টি ইকুয়াল টু দেখো পেলাম 9 আওয়ার। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবে, আমি নেক্সট ক্লাসে নেক্সট প্র্যাকটিস সেটে কিন্তু আবার বুঝিয়ে দেবো। ওকে, তার আগে আমি বলবো রেকর্ডেডটা 2-3 বার দেখতে, তাহলে ডেফিনেটলি বুঝতে পারবে। চলো দেখো, দুটি পাইপ যথাক্রমে 10 ঘন্টা এবং 12 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। ঠিক আছে, দুটি পাইপ যথাক্রমে 10 ঘন্টা এবং 12 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, দুটো পাইপ। ঠিক আছে, P1 P2, একটা 10 ঘন্টায় পূর্ণ করতে পারে, একটা 12 ঘন্টায় পূর্ণ করতে পারে। আর একটা পাইপ বলছে তৃতীয় পাইপ P3 20 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটা পুরোপুরি খালি করে দিচ্ছে। তাহলে দেখো 20 ঘন্টায় একটা পাইপ খালি করছে, আর একটা পাইপ 10 ঘন্টায় ভরছে, আর একটা পাইপ 12 ঘন্টায় ভরছে। এবার বলছে তিনটে অংশ একসাথে কাজ, মানে তিনটে পাইপই একসাথে খোলা থাকে, ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে। দেখো তার মানে একটা ট্যাঙ্কে দুটো পাইপ, এই দুটো হচ্ছে ইনলেট, এই দুটো দিয়ে জল ভরছে, আর একটা পাইপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে আমাদের কি ক্যালকুলেশন করতে হবে, কর্মদক্ষতা। ঠিক আছে, এটা দেখো কোন প্রসেসে করব, এটা একটা ডিফারেন্ট প্রসেসে করব। কিরকম, আমি প্রথমে ট্যাঙ্কের ভলিউমটা ক্যালকুলেশন করব, সেটা কিভাবে, এই যে 10 12 20 এদের এলসিএম নেব। ঠিক আছে, এদের এলসিএম 60 হবে, দেখেই বোঝা যাচ্ছে, আমি তোমাদের দেখিয়ে দিই তাও যারা নতুন করছো কিভাবে করবে। দেখো তাহলে এলসিএম কত পাবো। ঠিক আছে, এলসিএমটা তাহলে আমরা এখানে কত পেয়ে যাচ্ছি,
দেখো 5 দুগুণে 10, 20, 60, ঠিক আছে, 60 পেলাম। এবারে এখানে কর্মদক্ষতা ক্যালকুলেশন করব আমরা পাইপগুলো, তার মানে টোটাল যে ইউনিট, টোটাল যে ভলিউম ট্যাঙ্কের সেটা হচ্ছে 60 ইউনিট। তাহলে কর্মদক্ষতা কি হবে, কি বলেছে 10 ঘন্টায় ভর্তি করতে পারে, তাহলে P1 পাইপের কর্মদক্ষতা কত, 60/10 মানে 6। P2 পাইপের কর্মদক্ষতা সেম ভাবে 60/12 মানে 5, আর P3 পাইপের কর্মদক্ষতা 3। এবার দেখো থার্ড পাইপটা, তৃতীয় পাইপটা কি করছে, জল খালি করছে, মানে ট্যাঙ্ক খালি করছে, এই কারণে এর কর্মদক্ষতা কি হবে, নেগেটিভ হবে, নেগেটিভ হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এবার ক্যালকুলেশন করব টোটাল কর্মদক্ষতা কত হবে, টোটাল কর্মদক্ষতা কত হবে। তাহলে টোটাল কর্মদক্ষতা হয়ে যাবে 6 + 5 আর একটা -3, P3টা মাইনাস হবে, তাহলে এখানে আমরা কর্মদক্ষতা পেয়ে যাব 8 মানে কি, কর্মদক্ষতা 8 মানে 8 ইউনিট জল ভরে 1 ঘন্টায়, ঠিক আছে, 1 ঘন্টায়। তাহলে দেখো 60 ইউনিট জল কতক্ষণে ভরবে, কি হবে 60/8, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 2756, 4 নামছে, তাহলে 7 ঘন্টা 7 আওয়ার হাফ মিনিট। তাহলে কোনটা হচ্ছে, দেখো অপশান সি। ওকে, আশা করি বোঝা গেছে। দেখো কি করলাম, এখানে আমি এখান থেকে আগে পাইপগুলো কোনটা কত মিনিটে ভর্তি করছে বা কত মিনিটে খালি করছে, সেখান থেকে ট্যাঙ্কের আমি আয়তনটা বা ট্যাঙ্কের যে তোমার জল ধারণ ক্ষমতা কত ইউনিট সেটা ক্যালকুলেশন করলাম, সেখান থেকে কর্মদক্ষতা এবং সেখান থেকে টোটাল কত সময় পূর্ণ হবে সেটা ক্যালকুলেশন করেছি, ঠিক আছে। নেক্সট দেখো বলছে, যখন 1.12 বছরের জন্য 6000 টাকার বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ করা হচ্ছে, তখন চক্রবৃদ্ধি সুদ হলো, দেখো কি হবে, যখন 1.12 বছরের জন্য 6000 টাকার বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ করা হচ্ছে, তাহলে মূলধন ইকুয়াল টু 6000, ঠিক আছে, মূলধন ইকুয়াল টু 6000, টি ইকুয়াল টু কত হবে 1.5 ইয়ার, টি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1.5 ইয়ার, ঠিক আছে। এবং সুদ কত, দেখো 10% সুদ, এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করলে কি পাবো 1/10, ঠিক আছে। তাহলে আমাদের দেখো শুধু বলেছে চক্রবৃদ্ধি সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ কত হবে, সুদ জানতে চেয়েছে শুধু, তাহলে আমরা সুদ ক্যালকুলেশন করব। তাহলে 6000 টাকার 1 বছরের সুদ কত হবে, 1 বছরের সুদ 6000 টাকার কত হবে, 6000 ইন্টু 1/10 মানে 600 টাকা, ঠিক আছে। সেম ভাবে 6000 টাকার 2 বছরের সুদ কত হবে, 600 টাকাই হবে। এবার কি, যেহেতু চক্রবৃদ্ধি সুদ প্রথম বছরে যে সুদ হয়েছিল সেটার জন্য আমরা সুদ পাবো দ্বিতীয় বছরে, তাহলে কত সুদ হচ্ছে, এটা 60 টাকা। তাহলে দেখো দ্বিতীয় বছরের সুদ 660 টাকা, ঠিক আছে। তাহলে দেখো 1 বছরের সুদ হচ্ছে কত, 660, মানে দ্বিতীয় বছরে, তাহলে হাফ বছরে, এখানে আমাদের 1.5 বলেছে, তাহলে হাফ বছরের সুদ কত হবে, 660 ইন্টু হাফ মানে হয়ে যাচ্ছে 330 টাকা, ঠিক আছে। তাহলে টোটাল সুদ কত, প্রথম বছরের সুদ, দেখো তাহলে প্রথম বছরের সুদ, ফার্স্ট ইয়ারের সুদ 600 টাকা, আর সেকেন্ড ইয়ারে, ঠিক আছে, হাফ ইয়ারের সুদ হচ্ছে 330 টাকা, তাহলে এই দুটো যোগ করলে আমরা পাবো 930। ওকে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি। ওকে, চক্রবৃদ্ধি সুদে কি হবে, প্রথম বছরে যা সুদ হবে সেটারও আমরা সুদ পাবো আসলের সুদের সাথে, সেটাই এখানে ক্যালকুলেশন করা হয়েছে, ঠিক আছে। চলো দেখো নেক্সট একটা পার্সেন্টেজের অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব সোজা একটা মেথড আমি দেখিয়ে দেব, যেটার মাধ্যমে তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারবে। দেখো কি বলেছে, পরীক্ষায় বাংলায় 65%, গণিতে 55% বলেছে, তোমার গণিতে 65% বাংলায়, এবং উভয় বিষয়ে 40% পাস করেছে, উভয় বিষয়ে 40% পাস করেছে, মানে বাংলা এবং গণিতে। এবার বলছে উভয় বিষয়ে 40 জন পরীক্ষার্থী ফেল করলে
পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল। দেখো কিভাবে এটা করবে, তার জন্য আমি তোমাদের একটা ভেন ডায়াগ্রাম এঁকে দেখাবো। দেখো এই যে প্রথমের যে সার্কেলটা, এইটাকে বলছে যে বাংলায় পাস করেছে, বাংলায় 65% পাস করেছে। আর সেকেন্ড যে সার্কেলটা, এইটা গণিতের জন্য, যেটা কিনা গণিতে 55% পাস করেছে। এবার মাঝে দেখো একটা এরিয়া পাচ্ছি, দুটোর কমন এরিয়া, এটা কি বলবো তাহলে, উভয় বিষয়ে পাস করেছে 40%, ঠিক আছে। তাহলে দেখো এই ডায়াগ্রামটা দেখে এইটুকু ক্লিয়ার যে বাকি যে পোর্শনটা পড়ে আছে, মানে এই যে এই পোর্শনটা, এরা কি করেছে, শুধুমাত্র বাংলায় পাস করেছে। তাহলে শুধু বাংলায় পাস করেছে কজন, শুধু বাংলায় পাস করেছে কতজন, কি হবে 65 মাইনাস 40, কারণ এই যে 40%টা বাদ দেব, তাহলে কত হবে 25%, ঠিক আছে। সেম ভাবে দেখো এই যে এই পোর্শনটা, এরা শুধুমাত্র গণিতে পাস করেছে, তাহলে শুধুমাত্র গণিতে কিভাবে ক্যালকুলেশন করব, শুধু গণিতে পাস করেছে কতজন, 55 মাইনাস 40, তাহলে হয়ে যাচ্ছে 15%, ঠিক আছে। দেখো তাহলে টোটাল পাস কি হবে, টোটাল পাস তাহলে পেয়ে যাচ্ছি 25 প্লাস 15 প্লাস 40, যারা উভয় বিষয়ে পাস করেছে, তাহলে টোটাল পাসটা হয়ে যাবে এখানে 80%। দেখো তাহলে 80% যদি টোটাল পাস করে, ফেল কতজন করবে, তাহলে ফেল করবে কতজন, 100 মাইনাস 80 মানে 20% ফেল। এবার আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছে যে উভয় বিষয়ে 40 জন পরীক্ষার্থী ফেল করেছে। দেখো তাহলে যখন 100 জন পরীক্ষার্থী যদি হয়, তাহলে সেখানে 20 জন ফেল করে, তাই না। তার মানে 20 জন হলে, 20 জন ফেল করলে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা 100, তাহলে 40 জন ফেল করলে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা কত হবে, 100/20 ইন্টু 40, তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত, এখানে দেখো টোটাল কতজন, 100/20 ইন্টু 40 মানে 200 জন টোটাল। তাহলে পরীক্ষার্থী কতজন ছিল, 200 জন ছিল, ঠিক আছে, বোঝা গেছে। দেখো না বুঝতে পারলে কিন্তু অবশ্যই জানাবে। চলো এবারে কিছু প্রবলেম করি পেডাগজির ওপর, ঠিক আছে। এবার পেডাগজির ওপর করি, ভালো করে পড়ে দেখো। বলছে ভগ্নাংশের যোগ শেখানোর সময় একটি শিক্ষক নিম্নলিখিত ভুলটি লক্ষ্য করলেন, কি, যে 1/2 প্লাস 1/3 ইকুয়াল টু 2/5। দেখো এটা তো ভুল করেছে, সে কি করেছে, 2 আর 3 এটার লসাগু করতে হবে, যেটা 6 হবে, সেটা না করে সে কি করে দিয়েছে, 2 আর 3 যোগ করেছে, ঠিক আছে, করে আবার 2 আর 3 যোগ করেছে, আর 1 আর 1 যোগ করেছে, 1 আর 1 যোগ করে 2 পেয়েছে। তো এক্ষেত্রে কি হবে, এই পরিস্থিতিতে শিক্ষক কি ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা, মানে রেমেডিয়াল টিচিংটা কিভাবে করাবে। রেমেডিয়াল টিচিং এর অর্থই হলো যে একবার ক্লাসে পড়ানো হয়ে গেছে, বোঝানো হয়ে গেছে, তারপরে সেটাকে ভালো করে আবার বোঝানো, না বুঝতে পারলে কোথায় কি সমস্যা হয়েছে সেইটা বুঝে নিয়ে আবার বোঝানো, মানে বারবার আবার পুনর্বার দ্বিতীয়বার তৃতীয়বার যে বোঝানোটা, সেটাকে বলছে প্রতিকারমূলক ব্যবস্থা বা রেমেডিয়াল টিচিং। তো দেখো অপশনগুলো কি আছে, শিশুকে লসাগুর ধারণা বুঝতে সাহায্য করা, ঠিক আছে, শিশুকে যত বেশি সম্ভব অনুশীলন করতে বলা, কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই, কারণ বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে নিজেই বুঝে যাবে। এরপর বলছে শিশুকে প্রতিটি ভগ্নাংশের মান বা আকার বুঝতে হবে। দেখো ভগ্নাংশের মান বা আকার বুঝতে হবে, এটা যেমন এখানে মনে হচ্ছে সঠিক, আবার এটাও সঠিক। দেখো যদি সে এলসিএম এর ধারণা থাকতো, তাহলে 2 আর 3 এর এলসিএম নিয়ে যে আমাকে এই যোগটা করতে হবে, সেইটা বুঝতে পারা, মানে সে বুঝতে পারতো বাচ্চাটি। তো এখানে তাহলে কোনটা অ্যান্সার হবে, দেখো 1/2 আর 1/3, এইখানে সে যে 2 আর 3 যোগ করে 5 করেছে, তারপর যে 2 দিয়ে এটাকে ভাগ করে এখানে সংখ্যা লিখে যোগ করতে হবে, সে অ্যাকচুয়ালি কিছুই জানে না। তো সেই কারণে শুধু যে এলসিএম জানলেই সে করতে পারতো সেটাও নয়। সেই জন্য এখানে অ্যান্সারটা হবে যে প্রতিটি ভগ্নাংশের মান বা আকার বুঝতে সাহায্য করা।
ঠিক আছে, একটা ভগ্নাংশের মান কি হওয়া উচিত সেই বেসিসে তো অ্যান্সারটা আমার হবে, যোগফলটা। তো সেটা তো সে এখানে করতে পারেনি, সে যোগটা কিভাবে করতে হয় সেটাই জানে না। তো শুধুমাত্র এলসিএম জানলেই সে পেরে যেত করতে, সেরকম নয়, যেটা আমি বারবার বলছি। এটা অনেক জায়গায় কিন্তু অ্যান্সার দেওয়া আছে অপশন এ, কিন্তু অপশন এটা হবে না। তার কারণ কি, প্রত্যেকটা ভগ্নাংশের আলাদা আলাদা মান কি হওয়া উচিত সেটা আমরা যতক্ষণ না জানবো ততক্ষণ আমরা এই যোগফলটা সঠিক হচ্ছে কিনা বুঝতে পারবো না। তো হবে কি, শিশুকে প্রতিটি ভগ্নাংশের মান এবং আকার বুঝতে সাহায্য করা, এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, বলছে গণিতের শ্রেণীকক্ষে যোগাযোগ বলতে নিম্নলিখিত কোন দক্ষতার বিকাশকে বোঝায়। দেখো, শ্রেণীকক্ষে যোগাযোগ বলতে নিম্নলিখিত কোন দক্ষতার বিকাশকে বোঝায়। কি বলেছে, গাণিতিক চিন্তা ভাবনাকে সংগঠিত করা, সুসংহত করা এবং প্রকাশ করা ও ক্ষমতা। ঠিক আছে, একদম এটা সঠিক হবে মনে হচ্ছে। বার গ্রাফ পর্যবেক্ষণ করে তথ্যের ব্যাখ্যা করা। দেখো, এটা একটা পার্ট। বার গ্রাফ পর্যবেক্ষণ করে তথ্যের ব্যাখ্যা তখনই করতে পারবে যখন সে গাণিতিক চিন্তা ভাবনাকে সংগঠিত করতে পারবে, সুসংহত করতে পারবে এবং সেটাকে প্রকাশ করার ক্ষমতা রাখবে। সেই কারণে এটা সঠিক, কিন্তু আমাকে এখানে অ্যাপ্রোপ্রাইট অ্যান্সার নিতে হবে, সেই কারণে এটা হবে না। এরপর বলছে শ্রেণীকক্ষে জিজ্ঞাসিত প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেওয়ার ক্ষমতা। এটাও সঠিক, কিন্তু এইগুলো সব ইনক্লুডেড হয়ে যাচ্ছে আমাদের এই অপশন 1-এ। ঠিক আছে, যখনই আমার গাণিতিক চিন্তা ভাবনা সংগঠিত হবে, সুসংহত হবে, তখনই আমি শ্রেণীকক্ষে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তার তাৎক্ষণিক উত্তর দেওয়ার ক্ষমতা রাখবো। এবার বলেছে গণিতের সমস্যার ক্ষেত্রে অন্যদের মতামতের বিরোধিতা করার ক্ষমতা, মানে ডিবেট। মানে ধরো অন্যরা কেউ কিছু বললো, সেটা যদি ভুল বলে সেক্ষেত্রে তাদের গণিত সমস্যার ক্ষেত্রে মতামতের বিরোধী করার ক্ষমতা তখনই জন্মাবে যখন অপশন 1-এ যেটা আছে সেটা কার্যকর হবে, তাই না? দেখো, শ্রেণীকক্ষে গাণিতিক যোগাযোগকে উৎসাহিত করার লক্ষ্য কি কি এখানে দেওয়া আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, যা এখানে দেখো দেওয়া আছে যে যুক্তিযুক্তভাবে চিন্তা করতে এবং যৌক্তিক কারণ দর্শাতে সক্ষম, গাণিতিক বোধগম্যতা, বোঝাপড়া বৃদ্ধি করা। ঠিক আছে, গাণিতিক শব্দ বা পরিভাষাগুলো আত্মস্থ করার উপযোগী করে তোলা। তারপর দেওয়া আছে গাণিতিক চিন্তা ভাবনা ও ধারণাগুলো প্রকাশ করতে সক্ষম করা। ঠিক আছে, গাণিতিক বিবৃতি সম্পর্কে কথা বলার সময় সেগুলো ব্যবহার করার সময় সুনির্দিষ্ট ভাষা ব্যবহারে শিক্ষার্থীদের সক্ষম করা। ঠিক আছে, তো আমাদের এখানে অপশন 1টাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, ষষ্ঠ শ্রেণীর গণিত পাঠ্য বই থেকে নিচের প্রশ্নটি পড়ো। দেখো কি কোয়েশ্চেন দেওয়া আছে, প্রবাল একটি ব্যাংকে বার্ষিক 5% সুদের হারে 5000 টাকা জমা করলো। 2 বছর পরে সে 3500 টাকায় একটি পড়ার টেবিল কেনার জন্য সেই টাকা তুলে নিল। ঠিক আছে, অবশিষ্ট টাকা সে আবার একই ব্যাংকে বার্ষিক 5% সুদের হারে 2 বছরের জন্য জমা রাখলো। 2 বছর পরে সে মোট কত টাকা পাবে। দেখো, এখানে কোয়েশ্চেনে বলেছে এই প্রশ্নটির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোন মূল্যবোধ গড়ে তোলা যেতে পারে। তো একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য করো যে এখানে যে অঙ্কটা দিয়েছে, সুদের অঙ্ক, সেটা দিয়েছে যে প্রথমে সে টাকা জমা করেছে, তারপর আবার 2 বছর বাদে সে টাকা তুলে টেবিল কিনেছে এবং অবশিষ্ট যে টাকা ছিল সেটা আবার জমা করেছে। তাহলে এটার মাধ্যমে সে কি বুঝতে পারবে, এটাই হবে অ্যান্সার। দেখো, অর্থ সঞ্চয়ের অভ্যাস এবং তা বিচক্ষণতার সঙ্গে ব্যয় করার অভ্যাস, এইটা হবে অ্যান্সার। অপশন 2-এ যেটা আছে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, শিক্ষার্থীদের উল্লম্ব বিপরীত কোণগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলা হয়। শিক্ষার্থীদের উল্লম্ব বিপরীত কোণগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলা হয়। তারা বিভিন্ন চিত্র অঙ্কন করে কোণগুলি পরিমাপ করে এবং পর্যবেক্ষণ করে যে উল্লম্ব বিপরীত কোণগুলি পরস্পর সমান। ঠিক আছে, কি বলেছে যে উল্লম্ব বিপরীত কোণগুলোকে মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছে এবং এখানে কি করেছে যে তারা বিভিন্ন চিত্র অঙ্কন করেছে, শিক্ষার্থীরা নিজেরাই
করে কোণগুলো পরিমাপ করেছে এবং পর্যবেক্ষণ করেছে। কি পর্যবেক্ষণ করেছে? যে উল্লম্ব বিপরীত কোণগুলি পরস্পর সমান। তো দেখো এখানে দেওয়া আছে, এক্ষেত্রে ভ্যান হেল তত্ত্ব অনুযায়ী শিক্ষার্থীরা কোন স্তরে আছে। কি কি স্তর দেওয়া আছে দেখো, ভিজুয়ালাইজেশন লেভেল, চিত্রায়ন স্তর, তারপর দেওয়া আছে বিশ্লেষণাত্মক স্তর, অ্যানালাইটিক্যাল লেভেল, তারপর দেওয়া আছে ইনফর্মাল ডিডাকশন লেভেল, তারপর দেওয়া আছে ডিডাকশন লেভেল। ঠিক আছে, তো দেখো ভ্যান হিলের তত্ত্ব অনুযায়ী অ্যাকচুয়ালি কি বলেছে, ভ্যান হিলের যে স্তর সমূহ দিয়েছিলেন সেটা তিনি এবং তার স্ত্রী উদ্ভাবন করেছিলেন। ঠিক আছে, তো এই যে তত্ত্বটা, এইটা অ্যাকচুয়ালি তোমার জ্যামিতিক শিক্ষা কিভাবে হয় শিক্ষার্থীদের মধ্যে, সেই বিষয়ে তিনি কিছু তত্ত্ব উদ্ভাবন করেছিলেন। ঠিক আছে, তো কি এখানে তিনি এই তোমার বিভিন্ন স্তর, মানে 4-5টা তিনি স্তর দিয়েছেন, মোটামুটি 5 ভাগে আমরা ভাগ করতে পারি, জেনারেলি 4 ভাগে। ঠিক আছে, তত্ত্বগুলো দিয়েছেন, আমরা এক্সপ্লেন করার সময় এটা 5 ভাগেও অনেক সময় বলে থাকি। তো দেখো এই যে 4টে তত্ত্ব তিনি দিয়েছেন, এটার মাধ্যমে তিনি শিক্ষকদের অন্তর্দৃষ্টি, শিক্ষকদের যে গভীর ধারণা প্রদান করা একটা শিক্ষার্থীকে জ্যামিতিক শেখার ব্যাপারে, সেটা তিনি প্রদান করেছেন। মানে একটা শিক্ষক কিভাবে জ্যামিতি শেখাতে পারে। ঠিক আছে, আর একটা দিয়েছে স্তরের মধ্য দিয়ে অগ্রগতি, মানে স্টেপ বাই স্টেপ, হঠাৎ করে একটা কঠিন জিনিস শিখে যাবে সেরকম না, একটা স্টেপ থেকে আর একটা স্টেপে কিভাবে জ্যামিতি শিখতে পারে সেটাই তিনি বর্ণনা করেছেন। তো এখানে দেখো দেওয়া আছে স্তরগুলো। একটা হচ্ছে ভিজুয়ালাইজেশন, মানে চাক্ষুষকরণ, মানে কোনো একটা আকৃতি বাহ্যিক রূপ দেখে সেটাকে শনাক্ত করতে পারা। ঠিক আছে, বিশ্লেষণ, অ্যানালাইসিস, জ্যামিতিক চিত্রের বিভিন্ন অংশ, তাদের কাজ সম্পর্কে শেখা এবং তাদের ওই যে চিত্রগুলো, তাদের বৈশিষ্ট্য দেখে সেগুলোকে শনাক্ত করা, যেগুলো প্রাথমিক স্তরে থাকে ক্লাসে। নেক্সট আছে দেখো ইনফর্মাল ডিডাকশন। ইনফর্মাল ডিডাকশনে কি আছে, বিপ্রতীপ কোণগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে সক্ষম। ঠিক আছে, দেখো এখানে দেওয়াই আছে বিপ্রতীপ কোণগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে সক্ষম হওয়া। ঠিক আছে, যেটা কি করা হয় উচ্চ প্রাথমিক ক্লাসে এগুলোর অন্তর্গত। দেখো বিভিন্ন চিত্র আঁকতে পারে, কোণ পরিমাপ করতে পারে এবং বিপ্রতীপ কোণগুলো যে পরস্পর সমান এইগুলোও বুঝতে পারে। তারপর আছে ফর্মাল ডিডাকশন। ফর্মাল ডিডাকশন বলতে কি, এখানে দেওয়া আছে জ্যামিতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্ট প্রমাণ করতে পারে। ঠিক আছে, তাহলে কি এটা উচ্চতর স্তরের ক্লাসগুলোর অন্তর্গত, যেখানে শিক্ষার্থীরা সাধারণত কোনো উপপাদ্য প্রমাণ করতে সিদ্ধান্ত নিতে সমন্বয় ঘটায়। ঠিক আছে, এরপর আসছে দৃঢ়তা, কঠোরতা। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক স্তরে কি করছে, বিভিন্ন জ্যামিতিক ফলাফলের মধ্যে তুলনা করতে সক্ষম হচ্ছে। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কি হবে, ডেফিনেটলি ইনফর্মাল ডিডাকশন। ঠিক আছে, এই স্তরগুলো তোমরা স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নিতে পারো। চলো নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন কি বলছে নিম্নলিখিত প্রশ্নগুলি গণিতের শ্রেণীকক্ষের শিক্ষক করেছেন। কি, একটি আয়তক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং তার পরিসীমা 30 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? ঠিক আছে, এবার বলছে এমন একটি সংখ্যা সমষ্টি নির্ণয় করো যার মধ্যক 8। ঠিক আছে, এবার বলছে 0 এবং 8-এর মধ্যে অবস্থিত সংখ্যা সকল মৌলিক সংখ্যা লেখো। আয়তক্ষেত্র সম্পর্কে তুমি যে কোনো গাণিতিক তথ্য জানো তা বলো। দেখো, তো আমি প্রথমে বলে দিই এখানে অপশানে কি কি আছে। দেখো এ বি সি এরা হলো ক্লোজ এন্ডেড আর ডি হলো উন্মুক্ত প্রান্তিক বা ওপেন এন্ডেড। 2 নম্বরে দেওয়া আছে ক্লোজ এন্ডেড আর একটা দেওয়া হলো ওপেন এন্ডেড। আবার এখানে দেওয়া আছে এ এবং সি, এটা হলো ক্লোজ এন্ডেড আর এটা হলো ওপেন এন্ডেড। ঠিক আছে, এ এবং বি বলছে ক্লোজ এন্ডেড আর এটা বলছে ওপেন এন্ডেড, সি আর ডি। তো প্রথমেই দেখো দেখে নিই যে আমাদের ওপেন এন্ডেড কোশ্চেন আর ক্লোজ এন্ডেড কোশ্চেন কোনগুলো। দেখো ওপেন এন্ডেড কোশ্চেন আমরা তাদেরকেই বলি যে ক্ষেত্রে আমরা কোনো একটা মতামতকে নিজের মতো প্রকাশ করা বা উপস্থাপনার জন্য পূর্ণ স্বাধীনতা পাই, মানে আমাদের কাছে একটা বড় ক্ষেত্র থাকে,
সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে সেটাকে বিস্তারিতভাবে উত্তর দিতে পারি। আর ক্লোজ এন্ডেড কোশ্চেন কাকে বলবো, সেটাকে আবার বলা হয় অভিসারী প্রশ্ন। মুক্ত প্রান্তকে যেমন বলা হয় অপসারী প্রশ্ন, মানে আমরা অনেক অ্যান্সার দিতে পারবো। আর বদ্ধ প্রান্তকে আমরা বলছি অভিসারী প্রশ্ন, মানে আমরা কি ডেটা নিয়ে একটা লিমিটেড একটা উত্তর দিতে পারবো। এইটা হলো আমাদের উত্তর, ঠিক আছে। তো দেখো তাহলে অপশনগুলো একবার দেখি। দেখো বলছি এমন একটি সংখ্যা সমষ্টি নির্ণয় করো যার মধ্যক 4। দেখো যদি মিডিয়ান 4 হয় তাহলে একটা আমরা নাম্বারের সেট এমন বিভিন্ন রকম ভাবে করতে পারবো, ঠিক আছে। বিভিন্ন রকম ভাবে করতে পারবো, যেমন ধরো এরকম একটা করলাম যার মিডিয়ান বললাম মধ্যক 8। আরো অন্য সংখ্যাও এখানে জুড়তে পারি, ঠিক আছে, বা শুধু 4, 8, 9 দিতে পারি, এরকম বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু এর পরেরটা দেখো সি, 0 আর 8-এর মধ্যে মৌলিক সংখ্যা। 0 আর 8-এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে? 2, 3, 5, 7। আর তো কোনো মৌলিক সংখ্যা নেই। তার মানে এটা কি হয়ে যাবে, যেটা অপশন 2 সি যেটা দেওয়া আছে এটা তাহলে কি হয়ে যাবে, এটা ক্লোজড, এটা ক্লোজড, এটা কি, এটা ওপেন, ঠিক আছে। নেক্সট, আয়তক্ষেত্র সম্পর্কে তুমি যে কোনো গাণিতিক তথ্য জানো তা বলো। দেখো আয়তক্ষেত্র সম্পর্কে তুমি যে কোনো, এখানে কি আমরা অনেক তথ্য জানতে পারি, তাই না, আমরা অনেকগুলো তথ্য এখানে জানতে পারি। তো এটাও তাহলে কি হয়ে যাবে, এটাও হয়ে যাবে ওপেন, ঠিক আছে, এটাও হয়ে যাবে ওপেন। এবারে দেখো প্রথম অপশানে কি দেওয়া আছে, একটি আয়তক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, মানে একটা আয়তক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তার পরিসীমা দেওয়া আছে 30। তাহলে পরিসীমা মানে আমরা কি জানি, পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এটা ইকুয়াল টু কি হবে, এটা ইকুয়াল টু দেওয়া আছে 30। তাহলে দৈর্ঘ্য ইন্টু যুক্ত প্রস্থ আমরা পেয়ে যাব কত, 15। এদিকে একটা দেওয়া আছে 5, তাহলে অন্যটা কি হবে, 15 মাইনাস 5 মানে 10। তার মানে এটা কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য 10 পেয়ে গেলাম। তাহলে দেখো এবার ইজিলি আমরা এখানে চেয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্ষেত্রফলটা আমরা কি পাবো, 10 ইন্টু 5 মানে 50। তাহলে ক্ষেত্রফল 50 পেয়ে গেলাম, ঠিক আছে, ক্ষেত্রফল 50 পেয়ে গেলাম। তাহলে 50 পেয়ে যাওয়ার অর্থ আমরা এটারও সলিউশন করে নিতে পারছি, তাহলে এটাও হয়ে যাবে ক্লোজ। তাহলে দেখো এ আর সি পেলাম ক্লোজ এন্ডেড, আর বি আর ডি পেলাম কি ওপেন এন্ডেড। তাহলে অপশন 3 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। যে ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট অ্যান্সার দিয়ে দিতে পারবো সেটা হবে ক্লোজ, আর যে ক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে অনেকগুলো অ্যান্সার সম্পর্কে ভাবতে পারি সেটা হয়ে যাবে কি ওপেন এন্ডেড, ঠিক আছে। চলো এই কোশ্চেনগুলোই ছিল। তো তোমরা যদি কেউ ম্যাথ ক্লাসে জয়েন করতে চাও, একদম ডিটেলসে অনেক টপিক করানো হবে, যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো তারা জানো, তো তারাই এই তোমার ব্যাচটাতে জয়েন করতে পারো। অনলি ওয়ান টাইম পেমেন্ট, অনলি ওয়ান টাইম পেমেন্ট তোমাদের করতে হবে, যতদিন না হচ্ছে সিটেট আপার প্রাইমারি টেট সিলেবাস কমপ্লিট না হওয়া অবধি, এবং প্র্যাকটিস সেশন প্রচুর করা হবে। এই কোর্স চলতে থাকবে এবং এর ভ্যালিডিটি থাকবে 2 ইয়ার, ঠিক আছে, এর ভ্যালিডিটি থাকবে 2 ইয়ার্স প্রত্যেকটা কোর্সের। এরকম জেনারেল সায়েন্সের কোর্স আছে, ঠিক আছে, এবং পেডাগজিরও কোর্স আছে। তো কেউ যদি ডেমো ক্লাস স্টাডি ম্যাটেরিয়াল দেখতে চাও এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে, ওকে। তো চলো তাহলে এখানেই রাখলাম, থ্যাংক ইউ।